আমার নাম সোমনাথ পাল। সবাই সোম বলেই ডাকে। বুক প্রিন্টিং অফিসে চাকরি করি প্রায় 5 বছর হলো। সাধারণত অফিসে বসেই কাজ, কিন্তু আজ একটি পার্সেল দিতে যাচ্ছি মুকুন্দপুরে। ট্রেনটি যখন স্টেশনে এসে পৌঁছালো তখন রাত প্রায় 9টা। ঝিরিঝিরি যে বৃষ্টি হচ্ছে তা ট্রেনের ভেতর থেকেই বুঝতে পারছিলাম। তবে ট্রেন থেকে নেমে দেখলাম বৃষ্টির প্রকোপ এখানে প্রবল আকার ধারণ করেছে। বসের আদেশ পার্সেলটা আজকের মধ্যেই পৌঁছাতে হবে। তবে এই মুকুন্দপুরটা যে এত নিরিবিলি হবে তা আমি ভাবতেই পারিনি। পুরো স্টেশন চত্বরে একটাও মানুষ নেই, এমনকি কোনো দোকানপাটও খোলা দেখতে পারছি না। চারিদিকে আগাছা ও ঝোপঝাড়ে ভরা রয়েছে, হয়তো এখানে লোকজনের কোনো যাতায়াত নেই। বস একটা কাগজে পরিষ্কার করে ঠিকানা লিখে দিয়েছিল। মুকুন্দপুর স্টেশনে নেমে সেখান থেকে ভ্যান কিংবা রিক্সা ধরে সোজা প্রিয়বালা প্রকাশনীর অফিস। সেখান থেকে মাত্র আধ ঘন্টার পথ। তবে এই নিশুতি রাতের এই স্টেশনে ভ্যান কিংবা রিক্সা পাওয়া যাবে কিনা তার ঠিক নেই, তার উপর আবার এই বৃষ্টি। সারা রাতটাই না স্টেশনে কাটাতে হয়। বৃষ্টিটা একটু কমে এসেছে তখন, তবে মেঘের গর্জনে মনে হচ্ছে যখন তখন আবার নেমে পড়তে পারে। এটাই সুযোগ। কোনো ক্রমে স্টেশনের বাইরের রাস্তায় এসে পৌঁছালাম। জায়গাটা নিরিবিলি থাকার কারণ আছে বটে। খুব একটা বেশি দোকানপাট নেই এখানে, যা দু একটা আছে সেগুলো প্রায় লতাপাতায় জর্জরিত। একটু এগিয়ে যেতেই একটা ভ্যান স্ট্যান্ড চোখে পড়ল, টিনের চালওয়ালা, ছোটখাটো একটা ঘুমটির মতো। ভেতরে একটা বেঞ্চও রয়েছে, হয়তো ভ্যানওয়ালারা কাজের ফাঁকে এখানে বসেই আড্ডা জমায়। সে যাই হোক, একটা অন্তত মাথা গোজার ঠাঁই তো হলো। বেঞ্চের ওপর গিয়ে বসলাম। জরুরি কাজটা তো হলো না, অন্তত ব্যাগের ভেতর যে কাগজপত্রগুলো আছে সেগুলোই না ভিজে যায়। বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। এক ধার থেকে ঠান্ডা হাওয়া এসে লাগছে আমার গায়ে। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। হঠাৎ দূরে আবছা আলোতে একটা ভ্যানকে এগিয়ে আসতে দেখলাম। আমি উঠে দাঁড়িয়ে হাঁক পেরে বললাম, এই যে দাদা, শুনছেন? ও দাদা, দয়া করে একটু দাঁড়ান। ভ্যানটা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল, গা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দেওয়া। ভ্যান চালক গম্ভীর গলায় প্রশ্ন করল, কে আপনি? আপনি এত রাতে এখানে কেন? আগে বড় বিপদে পড়েছি। ট্রেন থেকে নেমেছি সেই রাত 9টায়। কোনো ভ্যান বা রিক্সা এখনো পাইনি, তাই তো এত রাতে এখানে বসে আছি। ও বটে, তামশাই যাবেন কোথায়? আগে প্রিয়বালা প্রকাশনী অফিস। বেশ, তবে ভ্যানে উঠে বসুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তবে একটা কথা বলে রাখি, রাস্তায় যাওয়ার পথে অনেক লোক আমার ভ্যানে উঠবে। আপনার কোনো আপত্তি নেই তো? না না, সে কি, প্যাসেঞ্জার উঠলে আমার আবার আপত্তি কোথায়? আমার শুধু প্রিয়বালা প্রকাশনী অফিস পৌঁছালেই হলো। বেশ, উঠে বসুন তাহলে। দেরি না করে ভ্যানে উঠে বসলাম। ভ্যানের একপাশে সাদা চাদর মুড়ি দেওয়া কি একটা রাখা ছিল, আকারে বেশ বড়। তবে আমি সেদিকে মাথা না ঘামিয়ে একপাশে বেশ আরাম করেই বসলাম। একটা উটকো গন্ধ নাকে আসলো, পচা ভাগার জাতীয় গন্ধ। হয়তো বৃষ্টির কারণে কোথার থেকে পচা গন্ধটা ভেসে আসছে। সে যাই হোক, এত রাতে একটা ভ্যান পাওয়া গেছে, এই আমার সৌভাগ্য। চালক ভ্যান চালাতে শুরু করলো। বৃষ্টি কমে তখন আকাশে চাঁদের আলো ফুটে উঠেছে। গ্রামের কাঁচা মাটির পথ বেশ স্পষ্টই দেখা যাচ্ছে চাঁদের আলোয়। পচা গন্ধটা এখনো ভেসে আসছে নাকে। তা ভাই, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? প্রশ্ন করলাম আমি। আগে আমি রাতের দিকেই বেরোই। ও আচ্ছা, তবে রাতের দিকে এদিকে কি লোকজন হয়? মানে জায়গাটা গ্রাম্য আর নিরিবিলি মনে হচ্ছে। আমি ভাড়ার জন্য যাই না, আমার অন্য কাজ আছে। কিছু দূর যাবার পর গ্রামের পথ আরো গভীর জঙ্গলে প্রবেশ করলো। দুদিকের বড় বড় গাছগুলো ঝুঁকে পড়েছে রাস্তার উপর, অন্ধকার ছেয়ে রয়েছে এখানে। হঠাৎ একটা শব্দে আমি সজাগ হয়ে বসলাম। সরসর গাছের পাতার শব্দ। চোখ ফেরাতেই দেখলাম সামনের বড় গাছটার উপর থেকে জ্বলন্ত দুটো চোখ চেয়ে আছে এদিকেই। প্রথমে শুধু চোখই ভেবেছিলাম, কিন্তু স্পষ্ট করে দেখতেই বুঝলাম শুধু চোখ নয়, আজ তো একটা নরকঙ্কালের মাথা দেখা যাচ্ছে গাছের ওপর।
ডালের উপর বসে মাথাটা খানিকটা সামনের দিকে ঝুঁকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। আমি একটু স্পষ্টভাবে দেখার চেষ্টা করলাম, ভুল দেখছি না তো? না, ভুল নয়। ভ্যান এগোতে থাকলো আর সবগুলি গাছ থেকেই এভাবেই একটা একটা করে নরকঙ্কাল বেরিয়ে আসতে লাগলো। মনে হলো এতক্ষণ তারা গাছেই বসেছিল, কিছু একটা দেখে এখন এক এক করে বেরিয়ে আসছে। আমি একটু স্থির হয়ে বসলাম, একটুখানি তো পথ কোনো ক্রমে কাটাতে হবে। তবে আমার অবাক হওয়ার এখনো বাকি ছিল। আমার চোখ পড়ল সামনে সাদা কাপড়ে ঢাকা জিনিসটার দিকে। আমি চালককে জিজ্ঞেস করলাম, বলি ভাই, সাদা কাপড়ে ওটা কি পেঁচানো রয়েছে? আগে ওটা একটা মোড়া। আমার গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তার মানে আমি এত রাতে একটা মরার সঙ্গে যাত্রা করছি। তবে তবে ওই চোখগুলো কার? ওরা কি ইহজগতের জীব নয়? চোখে চোখে কি লোলুব্ধ দৃষ্টি ওদের? হয়তো হয়তো এই মরাটাকেই দেখছে ওরা। নরমাংসের স্বাদ হয়তো এই অশরীরা ভালোই বোঝে। ও ভাই, তাড়াতাড়ি ভ্যান চালাও। তাড়াতাড়ি ভ্যান চালিয়ে লাভ নেই বাবু। ভ্যানের গতি আর কতটুকু ওরা ঠিক ধরে ফেলবে। হ্যাঁ, তার মানে তুমি ওদেরকে চেনো? হ্যাঁ বাবু, এ তো ওদের জন্যই আনা। হ্যাঁ, কি বলছো? এই মরা দেহটা তুমি ওদের জন্য এনেছো? হ্যাঁ বাবু, আমি প্রতিদিন শহর থেকে ওদের জন্য মরা নিয়ে আসি। কখনো রাস্তায় পড়ে থাকা দেহ, কখনো মর্গ থেকে। এই ভ্যানে করেই মরা নিয়ে আসি। তবে আজ পর্যন্ত কোনো জীবন্ত মানুষ আসেনি। আপনি প্রথম যে কিনা নিচে থেকে আমার ভ্যানে চেপে এখানে এসেছেন। আমার সারা শরীর তখন ভয়ে থরথর করে কাঁপছে। গাছ থেকে একটা নরকঙ্কাল হঠাৎ ঝাঁপ দিয়ে পড়লো ভ্যানের উপর। তারপর সেই সাদা কাপড়ে মোড়ানো মরাটিকে তার হাতে তুলে নিয়ে মাংস খেতে লাগলো। আর তখনই সবগুলো নরকঙ্কাল খিক করে হেসে উঠলো। সেই আওয়াজ মানুষের হাড় হিম করার জন্য যথেষ্ট। চলতে চলতে ভ্যানটিও তখন থেমে গেল। আমার চারিপাশে এতক্ষণেই ভরে উঠেছে নরকঙ্কালে। লুব্ধ দৃষ্টিতে তারা এদিকেই তাকিয়ে রয়েছে। আর কি ভয়ঙ্কর তাদের হাসির আওয়াজ! ভয় তখন আমি ঠকঠক করে কাঁপছি। ভ্যান চালকের দিকে চোখ পড়তেই দেখলাম চাদর সরিয়ে সেও তার বিভৎস মুখটা বার করেছে। না, তার মুখটাও বাকিদের থেকে কিছু আলাদা নয়। সেও এক অশরীরই। তখনই, একদম তখনই প্রবল পাঁচ পড়ার একটা শব্দ হলো আর আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁপ ছাড়লাম। স্বপ্ন ছিল তাহলে? ও বাবা, বাঁচা গেল। বৃষ্টি তখনও হয়ে চলেছে। রাত তখন কটা বাজে জানি না। বেঞ্চ থেকে নেমে একটু এগিয়ে এসে দাঁড়ালাম। প্রবল বৃষ্টির মধ্যে চোখ পড়ল অন্ধকারের মধ্যে একটা ভ্যান এগিয়ে আসছে এদিকেই। এই যে দাদা, শুনছেন? ও দাদা, দয়া করে একটু দাঁড়ান। ভ্যানটা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাবেন? আগে প্রিয়বালা, কথাটা বলতে গিয়েও থেমে গেলাম আমি। দেখলাম ভ্যানের ওপর সাদা কাপড়ে জড়ানো বড় মাপের কিছু একটা জিনিস রাখা রয়েছে।